প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমরা সবাই ভালো আছি। এই মহামারী যুগে ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বায়ু নির্ভর সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করেছিলাম বায়ু নির্ভর কেন প্রতিষ্ঠিত হয় এবং কোন কোন ক্ষেত্রে বায়ু নির্ভর গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তো বায়ু নির্ভর আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে বায়ু নির্ভর কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিল সেটা খুবই সংক্ষিপ্ত আকারে আমরা বলেছিলাম। তো আজকে আমরা একটু বিস্তারিত বায়ু নির্ভর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে শিখেছো যে বায়ু নির্ভর একটা গবেষণাগার ছিল, একটা জ্ঞানীয় কেন্দ্র ছিল। তো এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই বায়ু নির্ভর গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আজকে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে বায়ু নির্ভর গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তার আগে আমি আমার পরিচয় দিই যে আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মাঝিপুর মহিলা ডিগ্রি কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, আসো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বায়ু নির্ভর কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিল সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে জেনেছো যে খলিফা আল মামুন 830 সালে বাগদাদে বায়ু নির্ভর প্রতিষ্ঠা করে। মূলত খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী জ্ঞান বিজ্ঞান বই, পাণ্ডুলিপি এবং শিক্ষা উপকরণ অনুবাদ করার জন্য। তো আসলে আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে বায়ু নির্ভর গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। প্রথম দিকে যেটা অবদান রেখেছিল সেটা হলো শিক্ষা সম্প্রসারণে। আব্বাসীয় খলিফা উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষের অন্তর্নিহিত যে ভাব সেটা লুকিয়ে আছে একমাত্র শিক্ষার মধ্যে। সেই জন্য খলিফা আল মামুন তিনি রাজ্য বিজয়ের চেয়ে সংস্কৃতি বিজয়ের উপরে তিনি মনোযোগ দেন বেশি। তার শাসন আমলে যারা বায়তুল হিকমাকে আলোকিত করেছিল তার মধ্যে ইবনে ইসহাক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি বায়তুল হিকমার মহাপরিচালক ছিলেন। তিনি গ্রিক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন এবং গ্রিক জ্ঞান ভাণ্ডার হতে শিক্ষা আহরণের জন্য তিনি প্লেটো, গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের দুর্লভ বইগুলো সংগ্রহ করেন এবং সেগুলো তিনি আরবিতে অনুবাদ করেন। এছাড়াও তার রাজদরবারে যে সমস্ত হিন্দু, খ্রিস্টান, আরবীয়, পারসি কবি এবং সাহিত্যিক ছিলেন, তারাও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে সেগুলো আরবি ভাষায় অনুবাদ করেন। 2 নম্বর আছে কাগজ উৎপাদন। কাগজ উৎপাদন সেটা হলো যে যখন বিভিন্ন ভাষার বই আরবিতে অনুবাদ করা হয়, এই অনুবাদ কাজের জন্য প্রচুর পরিমাণে কাগজের প্রয়োজন হয়। সেজন্য তারা সর্বপ্রথম চীনা অনুকরণে কাগজের মিল স্থাপন করে। 3 হিজরির দিকে কিছু চীনা কাগজ তারা চীন থেকে সংগ্রহ করে। পরবর্তীতে এই কাগজগুলোই তাদের সম্পদ হিসেবে পরিণত হয়। উল্লেখ্য যে আব্বাসীয় খলিফা হারুন আর-রশিদ আরব জাহানে সর্বপ্রথম কাগজ কল প্রতিষ্ঠা করেন। পাণ্ডুলিপির সংগ্রহ। ঐতিহাসিক আমির আলী মতে আব্বাসীয় খিলাফত ছিল সর্বাপেক্ষা উজ্জ্বল এবং গৌরবের একটা অধ্যায়। এখানে যেমন বিভিন্ন মনীষীদের আগমন ঘটেছিল, যারা বিভিন্ন গবেষণা কাজে অংশগ্রহণ করেছিল এবং তারা বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত বই, পাণ্ডুলিপি তারা সংগ্রহ করে এবং সেগুলো গ্রন্থাগারে অর্থাৎ বায়ু নির্ভর সংরক্ষণ করে। তারপরে আছে যে অনুবাদ কার্যাবলী, অর্থাৎ তারা যে সমস্ত বইগুলো সংগ্রহ করেছিল, যে সমস্ত পাণ্ডুলিপি সংগ্রহ করেছিল, তারা মূলত সেই বইগুলো আরবি ভাষায় অনুবাদ করে এবং এখানে গ্যালেন, পদ, তারপরে ইউক্লিড সহ প্রমুখ
ব্যক্তিবর্গ এই গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার কারণে ইসলামী সাহিত্য, ইসলামী সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান প্রসারে এই বাইতুল হিকমা কি ধরনের অবদান রেখেছিল? খালিদ বিন আব্দুল মালিক, ইয়াহিয়া বিন আল মানসুর এবং সিন্ধু বিন আলী তারা এখানে উজ্জ্বল নক্ষত্র ছিল। তারা মানুষের তৈরি মানমন্দির থেকেই তৎকালীন সময়ে পৃথিবীর আকৃতি, গ্রহ উপগ্রহ কেমনভাবে চলাফেরা করে, তারপরে বিশ্বরেখা কোন অবস্থানে আছে এ সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য তারা সংগ্রহ করে। চিকিৎসা শাস্ত্রের আরেকটা উল্লেখযোগ্য দিক এবং বাইতুল হিকমা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই সময়কার মুসাওয়াহ নাম করে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তিনি জারির ভস্মীকরণ এবং লৌহকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। জিব্রাইলের বক্তিয়ারও চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট অবদান রেখেছিল। গণিত শাস্ত্রে যুগশ্রেষ্ঠ গণিতজ্ঞ এবং ভূগোলবিদ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি তিনি বাইতুল হিকমার একজন মৌলিক গবেষক ছিলেন। তার গবেষণার ফল হল কিতাবুল জাবর আল মুকাবালা নাম করে তিনি একটা গণিত শাস্ত্র আবিষ্কার করেন এবং 16 শতাব্দীর পূর্ব পর্যন্ত এই বইটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টেক্সট বুক হিসাবে পড়ানো হতো। ধর্মশাস্ত্র বিকাশের ক্ষেত্রে এই বাইতুল হিকমার যে অবদানটা ছিল সেটা অতুলনীয়। বাইতুল হিকমা ধর্মতত্ত্ব, হাদিস শাস্ত্র, ভাষাতত্ত্ব ইত্যাদি বিষয়ে এখানে গবেষণা করা হতো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এখানকার একটা গুরুত্বপূর্ণ উজ্জ্বল নক্ষত্র ছিল। তিনি তার জীবনে 16 বছর অতিবাহিত করে বিভিন্ন দেশ থেকে তিনি প্রায় 60 লক্ষাধিক হাদিস সংগ্রহ করেন। তার মধ্যে 7275টি হাদিস হিসেবে লিপিবদ্ধ করা হয়। এছাড়া এখানে ধর্ম দর্শনের উপরে আরো অনেক গ্রন্থ রচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, ফার্সি সাহিত্যের পুনর্জাগরণে বাইতুল হিকমা ভূমিকা পালন করেছিল। এই ফার্সি সাহিত্য প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল এবং পুনর্জীবন লাভ করার জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে ফার্সি কবি আব্বাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়াও আতাহিয়ান নাম করে একজন কবি ছিলেন যিনি ধর্মতত্ত্বের উপরে অনেক কবিতা রচনা করেন। সুকুমার শিল্পের বিকাশ সাধনে বাইতুল হিকমা একটা অনন্য সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়। সুকুমার শিল্প হল সুন্দর হস্তলিখন। তো হাম্বলি রাদিয়াল্লাহু আনহু তার লিখিত বইগুলোকে বিশেষ করে লিখিত আকারে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আরব জাহানে আরব বন্ধুকে হাতের সুন্দর হস্তলেখনের প্রচলন হয় এবং এখানকার গবেষকরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল রাইহানি নাম করে একজন প্রখ্যাত লিপিকার এবং তার নাম অনুসারে একটা লিপির নাম করা হয়েছে রাইহানি লিপি। মৌলিক গবেষণায় কি ধরনের অবদান রেখেছিল সেই বিষয়ে ছোটভাবে আলোচনা করা যাক। সেটা হলো যে এখানকার সাহিত্যিক, বিজ্ঞানী এবং গবেষণাগার সম্পূর্ণভাবে নিজের বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা এবং কোনো কাজে নিজেকে আত্মনিয়োগ করে তারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখতে পেরেছিল। শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে নয়, একান্ত নিজস্ব চিন্তা থেকে। সেজন্য বলা যায় যে তাদের পরিশ্রম, তাদের সাহিত্য রচনা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে আসা যাক সেটা ইসলামী সভ্যতার স্বর্ণযুগ, অর্থাৎ বাইতুল হিকমা জ্ঞান বিজ্ঞানের যে অভূতপূর্ব
সাফল্য অর্জন করেছিল সেটা শুধুমাত্র আরব জাহানের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, বরং সেটা বৈশ্বয়িক জ্ঞান বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য অনেকে এটাকে অগাস্টাইন যুগের চেয়েও বেশি কোনো যুগ বলে অভিহিত করেছেন। আবার অনেকে বলেছেন যে ইউরোপে যে রেনেসাঁ শুরু হয়েছিল সেই রেনেসাঁ জাগরণ হতো না যদি বাইতুল হিকমা প্রতিষ্ঠিত না হতো। সো আমরা এই ক্ষেত্রে দেখলাম যে জ্ঞান বিজ্ঞানের কোন কোন শাখায় বাইতুল হিকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো আমরা যদি এভাবেই বলি যে বাইতুল হিকমা শুধুমাত্র ইসলামী সাহিত্যে নয়, ইসলামী জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নয়, বরং বিশ্বের জ্ঞান বিজ্ঞানে বাইতুল হিকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এখানে যে সমস্ত কবি, সাহিত্যিক এবং গবেষকরা ছিল তাদের অত্যন্ত চিন্তা, মননশীলতা, একাগ্রতার মাধ্যমে বাইতুল হিকমা তথা বিশ্বের জ্ঞান বিজ্ঞানে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এবং সেই জন্য বলা যায় যে বাইতুল হিকমা যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে ইউরোপের পুনর্জাগরণ কোনো প্রকারে সম্ভব ছিল না। এমনকি অগাস্টাইন যে যুগটাকে খুব শিক্ষা দীক্ষায় খুব বড় একটা যুগ বলে অভিহিত করা ইতিহাসে, সেই যুগের চেয়েও বেশি ছিল এই বাইতুল হিকমার অবদান হিসেবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি আমরা আমাদের আলোচনা যে বাইতুল হিকমা কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই বিষয়টার উপরে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই টিউটোরিয়ালটা বা অনলাইন ক্লাসটা তোমরা শুনছো। আশা করি